এবার বেরিয়ে গেছি আমরা সেকেন্ড টাইম গুরুদংবারের জন্য। ফার্স্ট টাইম অফিস থেকে গুরুদংবার। আমরা ওয়েট করছি, এখন আমাদের গাড়ি আসবে বড় এক্সেল 6 জনে যাওয়ার জন্য। একটু খরচ কমানোর জন্য রাইডিং গিয়ার্সগুলো টোটালি আমরা কলকাতা থেকেই ক্যারি করি, কারণ সিকিমে এই গিয়ার্সগুলোর রেন্টাল অনেকটাই বেশি। প্ল্যানিং মতো আমরা বিকেলবেলার ট্রেনে উঠেছিলাম 4:05 সরাইঘাট এক্সপ্রেসে, যেটা আমাদের রাত্রেবেলার 1টার সময় এনজিপিতে নামাতো। ট্রেনে উঠে আমার প্রথম কাজ ছিল আমার হেলমেটটাকে ক্লিন করা, কারণ অনেক দিন পর এই হেলমেটটাকে নিয়ে আবার ঘুরতে যাচ্ছিলাম। আর আমাকে দেখে শুভদীপদাও বলে উঠল, ট্রেনে করে ঘুরতে যাব আর গান বাজনা হবে না, সেটা হয় নাকি? তাই পিতুরানা ডামাডোলটাকে নিয়ে আমরা গান বাজনা শুরু করি। তো আমার এই জার্নিটা এবারে আমার অফিস কালিগদের সাথে, আর অফিসের ছুটি মানে জানোই খুব অল্প সময়ের জন্য, তাই আমাদের 2 দিনের মধ্যে গুরুদংবার কমপ্লিট করে ফিরতে হতো। তাই আমরা অফিসের কাজ কমপ্লিট করে তাড়াতাড়ি বেরিয়ে যাই। আমাদের এই ট্রেনটি পৌঁছাবে রাত 1টা থেকে 1:30টার মধ্যে এনজিপি স্টেশনে। তারপরে সেখান থেকে আমাদের গাড়ি নিয়ে পৌঁছাতে হবে গ্যাংটক। আর সকালবেলায় আমরা গ্যাংটক থেকে গাড়ি নিয়ে, মানে আমাদের বাইকগুলো নিয়ে আমাদের জার্নি গুরুদংবারের দিকে রওনা দেবো। তো এখন 1:15 বাজে আর আমরা সবাই ট্রেন থেকে নামলাম। আর এখন অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল আমরা যাব আমাদের পার্কিংয়ে। ওখানে আমাদের গাড়ি সেট করতে হবে, দেন গ্যাংটক পৌঁছতে হবে। তো অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল যাবো আমাদের। চলো। এর আগে অনেকবারই আমার সিকিম আসা হয়েছে, কিন্তু এই প্রথম মাঝরাতে আমি গাড়ি ধরবো গ্যাংটক যাওয়ার জন্য। তোমরা দেখতেই পারছো পুরো ফাঁকা, পুরো নিস্তব্ধ। যখন ট্রেন আসছে তখন গুটি কয়েক লোক নামছে, আর তারপরে পুরো ফাঁকা। তো আমাদের এখন শেয়ারিংয়ে যেতে হবে, আর 500 টাকা পার হেড করে পড়ছে। এখন অলরেডি 1:30 বাজে, আর প্রায় আশা করি 7টার মধ্যে আমরা পৌঁছে যাব। এই ভাই এখন আমাদের লাগেজ প্যাক করছে। সকাল হবে আর ওখান থেকে গিয়ে আমরা বাইক নিয়ে বেরবো। বজরংবলীর নাম নিয়ে আমরা আমাদের জার্নি স্টার্ট করি। আর তোমরা যদি এখান থেকে রিজার্ভে যেতে চাও তাহলে 5,000 টাকা করে পড়বে পার গাড়ি, আর যদি শেয়ারে যেতে চাও 400 থেকে 450 টাকা এনাফ পার পারসন। এই প্রথম শিলিগুড়ি থেকে সিকিম যাচ্ছি মাঝরাতে, তাও আবার গাড়িতে চলে। একটা আলাদাই অভিজ্ঞতা হচ্ছিল, কিন্তু তারপরেই যা দেখলাম সেটা আশ্চর্যজনক। দাবানল তো আমরা বইতে অনেক পড়েছি, কিন্তু সামনে থেকে দেখার পুরো পাহাড়টা যেন দাও দাও করে জ্বলছে। আসলে শীতকালে যখন পাতাগুলো শুকিয়ে যায় সেগুলো খুবই সহজে আগুন ধরে যায়, আর এই আগুনটা পুরো পাহাড়ে ছড়িয়েছিল। মনে হচ্ছিল সারা পাহাড়টা যেন জ্বলছে। ঘড়িতে 5:15 আর আমরা গ্যাংটকে হাজির। এখানে কোনো দোকানপাট এখন খোলেনি। তো আমরা এখন চট করে যাব একটা রুম দেখব, মানে খুঁজবো, তারপর সেখানে ফ্রেশ হবো, দেন বেরোবো। গ্যাংটক ইজ দ্য হার্ট অফ নর্থ সিকিম। এখান থেকেই সব ধরনের অ্যাক্টিভিটিস স্টার্ট হয়। হাইকিং বলো, ট্রেকিং বলো, বা জিপে করে ঘোরা বলো, বা বাইক নিয়ে ঘোরা বলো, সব কিছুই এই সিটিটার মধ্যে তোমরা সব কিছু পাবে।
তো আমি এখন এমজি মার্ট থেকে হেঁটে যাচ্ছি। আর এখানে যতবারই এসেছি ততবারই প্রচুর শপিং করেছি, খাওয়া দাওয়া করেছি, কারণ এখানে খুব ভালো ভালো রেস্টুরেন্টস আছে আর এখানে নাইট লাইফ এনজয় করেছি। কিন্তু এই প্রথম এত সকালবেলায় এই জায়গাটায় এসেছি বা এখান থেকে হেঁটে যাচ্ছি। বিশ্বাস করো, একটা আলাদাই অনুভূতি হচ্ছে। সারা রাতের স্ট্রেস যেন কোথায় হারিয়ে গেছে। খুব ভালো জায়গাটা। সো দিস ইজ আওয়ার রুম। 1 ঘন্টার জন্য 500 টাকা নেয় আর আমরা এখানে পুরোপুরি রেডি হইনি। এবার বেরোনোর পালা। চলো, এখন আমরা যাচ্ছি বাইক পিক আপ করতে। আমাদের বাইক অলরেডি রেডি আছে। বিবেক দার সাথে কথা হয়ে গেছে, আমাদের ফটো তোলা হয়ে গেছে। মোটামুটি গ্যাংটক অলরেডি ভিজিটেড ডান। তো এখন তাড়াতাড়ি যাবো, বাইক পিক আপ করবো, দেন অফ টু গুরুদম্বা। পিতু, कैसा फील हो रहा है अभी? প্রথমবার রাইডে এসে কেমন মনে হচ্ছে? এখনো তো তুমি গাড়ি পাওনি, রাস্তাটা দেখছো কিরকম, কি ফিল হচ্ছে তোমার? डोंट नो। ठीक है, No words. तुम्हारा एक्सप्रेशन ही तुमको तुम्हारा फीलिंग्स बता रहा है। देखते हैं रंजीत, क्या होता তোমার কেমন লাগছে? फील हो रहा है, इतना रास्ता खराब है, कैसे चलाएगा? है। एक्सपीरियंस नहीं है, चलाता हूँ मगर हाँ, ऐसे हिल स्टेशन में इतना उनका एक्सपीरियंस नहीं है, हाँ। मगर एक्सपीरियंस है, मगर थोड़ा डर लगता भी है। সো ফাইনালি আমরা গাড়ির কাছে চলে এসেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ অ্যাজ ইট ইজ গাড়ির কন্ডিশনসগুলো খুব ভালো। আর প্রত্যেক কটা গাড়ি 1500 টাকা করে পড়েছে আমাদের, পারমিট আর তেল খরচা এক্সট্রা। কিন্তু এখানে শেষ নয়, এর মধ্যে একখানা গাড়ি আমাদের প্রবলেম হয়, স্টার্টিং ছিল না, কিন্তু অলরেডি পারমিটে সেই গাড়িটার নাম্বার এন্ট্রি করা ছিল। তো সেই কারণে আমাদের কি হয়, আমাদের মাঙ্গান যেতে হবে। এখন মাঙ্গানে গিয়ে আবার পারমিট কালেক্ট করতে হবে ফর দ্য আনাদার বাইক। আমাদের অন্য একটা বাইক জোগাড় করে দেয়, সেই বাইকটা আমরা নিয়ে মাঙ্গান অব্দি যাবার। ফাইনালি 10:30টার মধ্যে আমাদের গাড়িগুলো আমরা পেয়ে যাই, তারপরে আমাদের ডেস্টিনেশনের দিকে জার্নি স্টার্ট হয়ে যায়। আমাদের এখন মাঙ্গান যেতে হচ্ছে বিকজ অফ অতনুর গাড়ির পারমিট নেই। আর গ্যাংটক থেকে মাঙ্গানের দূরত্ব প্রায় 66 কিলোমিটার। আর 2 ঘন্টার মধ্যে আমরা আশা করি পৌঁছে যাবো মাঙ্গান। মাঙ্গানে যাওয়ার জন্য দুটো রাস্তা আছে। একটা হচ্ছে নেচারের মধ্যে দিয়ে, যেটা সিংটাম হয়ে তোমরা যেতে পারো, কিন্তু রাস্তা একটু খারাপ হবে। আরেকটা আমরা যেখান থেকে যাচ্ছি সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে সিকিমের। এই রাস্তাটা খুব ভালো আর খুব তাড়াতাড়ি যাওয়া যায়। বিবেক দা যে আমাদের পারমিট বানিয়ে দিয়েছিল আর যার কাছ থেকে গাড়ি নিয়েছিলাম, তারা দুজনেই আমাদের বলেছিল যে মাঙ্গানের পর থেকে রাস্তা প্রচণ্ড খারাপ, তাই বেস্ট ওয়ে হচ্ছে গ্যাংটকের 0 পয়েন্ট থেকেই তোমাদের ডিচকু হয়ে অন্য রাস্তা থেকে তোমাদের লাচেন যাওয়ার জন্য। কিন্তু আমাদের মাঙ্গান তো যেতেই হতো, কারণ অতনুর গাড়ির পারমিটটা আমাকে মাঙ্গান থেকেই কালেক্ট করতে হবে, তাই আমরা মাঙ্গানের দিকেই যাচ্ছিলাম। সারাদিন অফিস করে বেরিয়েছিলাম, তারপরে ট্রেনেও সেরকম ঘুম হয়নি। তারপর সারা রাত গাড়িতে জার্নি করার পর ভোরবেলায় ফ্রেশ হয়ে আবার বাইক নিয়ে বেরিয়ে পড়ি আমরা। আমাদের মধ্যে কিন্তু ততটুকুও ক্লান্তি ছিল না। একটাই স্বপ্ন ছিল যে আমরা কখন আমাদের ডেস্টিনিতে পৌঁছাবো, কখন লাচেনে পৌঁছাবো। একটাই লক্ষ্য, লাচেন। কিন্তু লাচেনে যাওয়ার রাস্তাটা অতটাও ইজি নয়। আমরা সকাল থেকেই সবাই সেরকম কিছু খাইনি, কারণ অনেক তাড়া ছিল আর অনেক লেট হয়ে গেছিলো। তাই আমরা এখানে দাঁড়াই। এই পয়েন্টের নাম হচ্ছে 7 সিস্টার ফলস। তো এখানে দাঁড়িয়ে আমরা প্রথমে এখানে মোমো, ম্যাগি যা আছে অর্ডার করে খাই, আর তারপর এখানকার ভিউ এনজয় করি। তো এই 7 সিস্টার ফলসটা দেখতে হলে তোমাদের একটা ছোট্ট ট্রেক করতে হবে।
তো আমাদের মোমো খাওয়া হয়ে গেছে, আর আমি এখন যাচ্ছি সেভেন সিস্টার ফলসের ওপর থেকে দেখতে। অ্যাকচুয়ালি নিচ থেকে এলে এখানে যে ফলসগুলো আছে ডিভাইডেড করা, সেটা দেখা যায় না, তাই এখন এই সিঁড়িগুলো বেয়ে ওপরের দিকে উঠতে হবে। চলো, এই নিচ থেকে এই সিঁড়ি বেয়ে এখানে উঠে আসার পর এখানে একটা ছোট্ট বসার জায়গা আর এই ভিউ পয়েন্ট। আমরা যারা পাহাড়ে আসি তারা যেন অ্যাডিক্টেড হয়ে যায় পাহাড়ের ফুল, গাছপালা, অ্যাম্বিয়েন্স, যেন পাহাড় আমাদের আটকে রাখে। আমি তো বারবার আসি, একটা আলাদাই অনুভব, একটা আলাদাই ফিলিংস, যেটা এখানে আসলে উপভোগ করা যায়। আমি এর আগেও যখন রাইডে এসেছিলাম এপ্রিল মাসে এসেছিলাম, কারণ এপ্রিল মাসে সিকিমে রাইডে আসার জন্য বেস্ট সিজন বলে মনে করি, কারণ নিচে বেশি গরম থাকে না আর উপরে বরফ পড়ে না, যার কারণে চাকা স্কিড খাওয়া বা রাস্তা বন্ধ হয়ে যাওয়ার টেনশনটা থাকে না, আর প্লাস ল্যান্ডস্লাইডেরও ভয়টা খুব কম থাকে। আর যতবারই এই রাস্তা দিয়ে যাই গ্যাংটক থেকে মাঙ্গানে থেকে, এখানে ঘরগুলো এত সুন্দর লাগে যেটা পাহাড়ের সৌন্দর্যটাকে যেন আরও ডাবল করে দেয়। আমরা এতক্ষণ ধরে নর্থ সিকিম হাইওয়ে থেকে আসছিলাম, বাট আমাদের এখন যেতে হবে ডান দিকে। আর যে রাস্তাটা বাঁদিকে চলে যাচ্ছে, মানে যে রাস্তাটা এসে মিলছে, এটা হচ্ছে গ্যাংটক চুংথাং রোড। তো আমরা বাঁদিক থেকেও যেতে পারি তোমার লাচেনে, যেটা ভালো রাস্তা। আর ডান দিক থেকে আমরা এখন যাব, কারণ আমাদের মাঙ্গানে যেতে হবে পারমিট কালেক্ট করার জন্য। মাঙ্গানে যাওয়ার আগে দুটো পেট্রোল পাম্প পড়ে, মানে একটা হচ্ছে নিচে যেটা এইখানে দেখতে পাচ্ছ তোমরা, আর একটা সোজা মাঙ্গানে গিয়ে তোমরা লাস্ট পেট্রোল পাম্প পাবে। তো যদি তেল ভরতে হয় তোমাদের, এই দুটো পেট্রোল পাম্প ছাড়া কোনো উপায় নেই। মাঙ্গানের রাস্তা ঢোকার পরেই আমাদের ফার্স্ট চেকপোস্টে আটকানো হয়। বলা হয় যে এখান থেকে বাইক নিয়ে রাইড করে যাওয়া যাবে না, কারণ আগে রাস্তা খারাপ। বাট আমাদের রিকোয়ারমেন্ট ছিল, কারণ আমাদের পারমিট আনতে হতো, তাই ওনাকে রিকোয়েস্ট করে আমরা মাঙ্গানের দিকে যাই। সো ফাইনালি মাঙ্গানে আমরা পৌঁছে গেছি। এবার আমাদের পারমিট কালেক্ট করা পালা, প্লাস তার সাথে এটাও ইনফরমেশন নেব যে এই রাস্তা থেকে সোজা যাওয়া যাবে কিনা, কারণ আমাদের কাছে এটা ইনফরমেশন আছে যে যদি আমরা ঘুরে যাই তাহলে অলরেডি আমাদের অনেক লেট হয়ে গেছে, আরও লেট হয়ে যাবে, প্রায় 4-5 ঘন্টা রাস্তা আছে। বাট যদি সোজা যাওয়া যায় এখান থেকে মাঙ্গান থেকে, তাহলে হার্ডলি 2 থেকে 2.5 ঘন্টার মতো পৌঁছে যাব। তাহলে সোজা যাওয়াটাই আমাদের কাছে বাঞ্ছনীয় ছিল। তবুও একবার আমাদের কনফার্ম করার জন্য যেখান থেকে আমাদের পারমিট দিচ্ছিল সেখানে আমরা জিজ্ঞেস করলাম, বাট আমাদের একটাই কথা বললো যে তোমরা চাইলে যেতেই পারো। আমাদের পারমিটগুলোর 7খানা কপি করা হয়েছিল, আর ওনার কাছ থেকে এই অ্যাসুরেন্সটা নিয়ে গেছিলাম যে যদি কোনো পুলিশ বা কিছু সামনে আটকায় তাহলে ওনারা আমাদের হেল্প করবেন। তো যাই হোক, বুকে বল আর গাড়ি নিয়ে আমরা চললাম সামনের দিকে। সো ফাইনালি আমরা চলে এসেছি লাস্ট পেট্রোল পাম্পের সামনে। বাদিকে থেকে তোমরা জেরিকান ক্যারি করতে পারো, কারণ তোমাদের এক্সট্রা তেল ক্যারি করতেই হবে। তো আমরা এখন এখান থেকে ফিউল আপ করবো, দেন আগে যাবো। জেরিকান নিয়ে একজন যাও, জেরিকান নিয়ে আসো 3টে 5 লিটার। हाँ 5 ले लीजिए। 5 लीटर से हो जाएगा ना आराम से। 3 बाइक की है तो एक साथ 10 लीटर लेने से हो जाएगा। एक साथ 10 में हो जाएगा ना 3 बाइक में।
এখন আমরা যাচ্ছি লাচুংয়ের পথে, যেখানে অলরেডি একটা ল্যান্ডস্লাইড হয়েছে। রাস্তায় কাজ চলছে, এখনও রাস্তা খোলেনি, তাও আমরা যাচ্ছি অ্যাডভেঞ্চারের জন্য। রাস্তা অতিক্রম করার চেষ্টা করব, দেখা যাক কি হয়। সেটা দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ অতনু ফর দিস। অ্যান্ড এখন আমি জেরিক্যানগুলো গাড়িতে বেঁধে নিচ্ছিলাম, আর এবার বেরোনোর পালা। চুংথাংয়ের দিকে যেতে মেয়ং ক্রস করার পরেই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছিল, ওই রাস্তাটা এখন পুরোপুরি ভেঙে গেছে। তো আমরা সোজা যেতে পারি না, তো আমাদের এখন ডান দিক থেকে ওপর দিক দিয়ে যেতে হবে। গাড়ির আওয়াজ শুনে বুঝতেই পারছো যে রাস্তার অবস্থাটা কতটা খারাপ। তো আমরা এখন নাগা ভিলেজের দিকে যাচ্ছি। রাস্তাটা এতটাই বাজেভাবে ধসে পড়েছিল যে এখন আমরা রাস্তার জায়গায় গোল পোস্টের মধ্যে থেকে যাচ্ছি। এটা পুরোটাই একটা মাঠ, তো দেখতেই পাচ্ছ কিরকম অবস্থা। যেহেতু অফরোড করতে এসেছি, তো প্রথম প্রথম বেশ এনজয় করছিলাম, কিন্তু সামনে যে আরও অনেক খারাপ রাস্তা আমাদের জন্য ওয়েট করছে সেটার ব্যাপারে কোনো আইডিয়া ছিল না আমাদের। বর্ষাকালে নর্থ সিকিম খুবই ডেঞ্জারাস, কারণ প্রচণ্ড ল্যান্ডস্লাইড হয়। কিন্তু 2 বছর আগে অক্টোবর মাসে 2023 সালে লাচেনে যে ক্লাউড বার্স্টটা হয়েছিল, যে বান এসেছিল, যার জন্য পুরো পাহাড় শেষ হয়ে গেছে, রাস্তাঘাট আর কিচ্ছু নেই। শুধু রাস্তাই নয়, রাস্তার সাথে সাথে প্রচুর লোকের ঘর বাড়ি, পাহাড়, সব কিছু শেষ হয়ে গেছে। আর রাস্তার অবস্থা তোমরা দেখতেই পারছো, খুব ডেঞ্জারাস। যতটা শার্প ততটাই খাড়াই। আমি তো রাস্তার ডান দিক চেপে যাচ্ছিলাম, আর যতবারই বাঁ দিকে দেখাচ্ছিলাম হাত কাঁপছিল। সব থেকে চিন্তার ব্যাপারটা হলো আমরা প্রত্যেকে দুজনে ছিলাম একটা বাইকে, মানে উইথ পিলিয়ন। আর উইথ পিলিয়ন এই রাস্তা দিয়ে যাওয়া সত্যি ডেঞ্জারাস। পারমিট কালেক্ট করার সময় ওরা বলেই দিয়েছিল যে নাগা ভিলেজের রাস্তা খুব খারাপ, 3 কিলোমিটার রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ। আর এই 3 কিলোমিটার রাস্তা যদি আমরা বাঁচাতে চাই, তাহলে আমাদের জঙ্গু হয়ে প্রায় 4-5 ঘন্টা ঘুরে আসতে হবে। তাই জন্যই আমরা এই রাস্তাটা চুজ করি। আসার সময় যেখান থেকে আমরা পারমিট নিচ্ছিলাম, ওখানে বলেই দিয়েছিল যে জানে वाले जो लोग वो जा रहे, जो आने वाला है वो आ रहे। সত্যি এখানে পুলিশরা তো আটকাচ্ছিল, বাট তবুও অনেক টুরিস্ট গাড়ি আসছিল। আর সত্যি এখানকার ড্রাইভারদের স্কিলস মানতে হবে, কারণ এই রাস্তা দিয়ে আসা মুখের কথা নয়। এর আগে পাহাড়ে হিমালয়ান নিয়ে আসেনি, বাট মানতে হবে বাঘের বাচ্চা। মানে ফার্স্ট গিয়ারে দুজনকে নিয়ে উঠছে উপরে, এক পারও না দাঁড়িয়ে। আর যখন নামছিলাম তখনও ফার্স্ট গিয়ার। আর এখানে ফার্স্ট গিয়ার ছাড়া কোনো অপশন নেই, ফার্স্ট আর সেকেন্ড। বাদিকে তোমরা যে ব্রিজটা দেখতে পাচ্ছ, যেখানে প্রায় ধানক্ষেত হয়ে গেছে, আসলে এই ব্রিজটা দিয়ে আগে যাতায়াত করা হতো। কিন্তু যখন ফ্লাডটা হয়, তিস্তার জল কতটুকু উপরে উঠেছিল তোমরা আইডিয়া করতে পারছো। তো পুরো ব্রিজটাকে অর্ধেক করে দিয়েছে। আগে রাস্তাটা ওপর থেকে ছিল, বাট এখন ব্রিজটা ভেঙে যাওয়ার পর এটা নতুন করে করা হয়, যেটা একদম এই নিচ থেকে ঘুরে ইউ টার্ন নিয়ে যাচ্ছে। কতটা ডেঞ্জারাস সিচুয়েশন হলে তার ফলাফল এরকম হয়, তার প্রতিবিম্ব হচ্ছে এই ব্রিজটি।
পুরো হাফ যেন ঝুলছে। তোমরা দেখতেই পাচ্ছ জলের লেভেল কতটা উপরে গেলে এরকম হয়। ডান থেকে তিস্তা বয়ে যাচ্ছে, এই তিস্তাই পুরো পাহাড়টাকে কেটে দিয়েছিল। আর হ্যাঁ, এখন যে ব্রিজটা থেকে আমরা পারাপার হবো, এই বালি ব্রিজটা, ঠিক আছে, এইটা নতুন করা হয়েছে, কারণ এখানে পাহাড় ছিল, পাহাড়টা কেটে নতুন এই ব্রিজটা তৈরি করা হয়েছে। অনেকক্ষণ ধরে খারাপ রাস্তায় রাইড করার পর একটু স্বস্তি, বাট অন্ধকার হয়ে এসেছিল। তো যারা পাহাড় থেকে ফিরছিল তারা তো পুরোপুরি আটকে গেছে, কারণ নিচের অবস্থা তো অলরেডি খারাপ, তোমরা জানো। আর প্রায় বৃষ্টি হবে হবে করছে, তাই পুরো লম্বা গাড়ির লাইন। এই গাড়িগুলো আজকে পৌঁছাবে কি না তার কোনো গ্যারান্টি নেই। তো আমরা এখন চলে এসেছি থিং টানেলে, আর মোস্ট অফ দ্য ডেঞ্জারাস ওয়ে উই হ্যাভ ক্রসড। আর চুংথাংয়ের পরে মুংশিথাংয়ের কাছে রিসেন্টলি ল্যান্ডস্লাইড হয়েছে, তো ওখানের অবস্থা একটু খারাপ হতে পারে, তো দেখা যাক। চলো। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা সম্পূর্ণ নতুন তৈরি হয়েছে। আমরা জাস্ট চুংথাং ক্রস করে এসেছি, এটা মুংশিথাংও বলতে পারো। আর বাদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ অপোজিট পাহাড়ে, ওই পার থেকে মানে রাস্তাটা আগে ছিল। ফ্লাড আসার পর রাস্তাটা পুরো চিরে দেয়, দুদিকে পাহাড় চিরে ধ্বংস করে দেয় সব কিছু। আর আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা অফ রোড নয়, মানে ডেঞ্জার রোড। মানে বাদিকে তাকালেই জাস্ট বুকটা কেঁপে উঠছে। যত তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারবো তত তাড়াতাড়ি ভালো। তো আমরা অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল এখন হোটেলের দিকে যাবো। আর ওয়েদারের কন্ডিশনও খুব খারাপ, মানে বৃষ্টি হওয়ার চান্স আছে। তো আমরা খুব তাড়াতাড়ি যাচ্ছিলাম, কারণ আমাদের কাছে কোনো রেনকোট ছিল না, তো আমাদের ভিজতেই হতো। তো যত তাড়াতাড়ি আমরা যেতে পারবো তত তাড়াতাড়ি আমরা কম ভিজবো। সো অলরেডি বৃষ্টি নেমে গেছে, আর আমরা এখন যেখান থেকে ক্রস করছি ঠিক এই গ্রামটা ফেলেই রাস্তা আর নেই, পুরো শেষ হয়ে গেছে। আর এখানকার লোকজন সত্যি খুব লাকি যে এরা বেঁচে গেছিলো। তো তোমরা ওয়েদার দেখতেই পাচ্ছ, অলরেডি বৃষ্টি পড়ছে। আর আমাদের এখান থেকে আরও 30 মিনিট লাগবে আমাদের ডেস্টিনেশন মানে লাচেনের হোটেলে পৌঁছাতে। আর ব্যাটারিতে আমার চার্জও নেই ক্যামেরাতে। আর তার থেকেও বড় কথা, আমাদের কাছে কোনো রেনকোট নেই, ইনফ্যাক্ট কারোর কাছে নেই। তো সব কিছু ক্যামেরা ট্যামেরা আমরা ব্যাগে ঢোকাই, দেন আমরা এখান থেকে আগে যাই। কাল সকালবেলা ভোরবেলায় আমাদের বেরোতে হবে গুরুদঙ্গরের জন্য। তো এই জার্নিটা সত্যি ভোলার নয়, আমাদের সবার মনে থাকবে এই রোডটার কথা। এখন কটা বাজে? 7:15 এখন 7:15 বাজে, বাইরে বৃষ্টি হচ্ছে। আমরা জাস্ট হোটেলের সামনে এসেছি, পুরো জ্যাকেট ফ্যাকেট পুরো ভিজে গেছে। এটা হোটেলের নিচে দাঁড়িয়ে আছি সবাই, আর এটা আমাদের বাইক এখন ভিজছে। ও পুরো ভিজে গেছি, এখন ঢুকবো, ঢুকে আগে শোকাবো জিনিস।